আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আল্লাহর অশেষ সম্মতে ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর অশেষ সম্মতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। তোমরা জানো, আমরা 2020 সালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করে আসছি। তাই ধারাবাহিকতায় 2021 সালে 2 জানুয়ারি থেকে নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি নবম ও দশম শ্রেণী বাংলা প্রথম পত্র গদ্যাংশ থেকে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলি সাহিত্যের বিভিন্ন রূপ, নাটক, প্রবন্ধ, কবিতা, সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা ছবি এখানে দেওয়া আছে। কাব্যগ্রন্থের গ্রন্থগুলো দেওয়া রয়েছে। তো আজকে আমরা সাহিত্যের রূপ ও রীতি নিয়ে আলোচনা করব। সাহিত্যের রূপ রীতি এই প্রবন্ধটি লিখেছেন হায়াত মাহমুদ। এই প্রবন্ধটি পাঠ করার পরে আমরা যা জানতে পারবো, লেখকের পরিচিতি বলতে পারবো, নাটকের শ্রেণী বিভাগ করতে পারবো, নতুন শব্দের অর্থ লিখতে পারবো, সাহিত্যের শাখাগুলো চিহ্নিত করতে পারবো, কবিতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, নাটকের গঠন রীতি বিশ্লেষণ করতে পারবো। তো আমরা এই প্রবন্ধটি আলোচনা করার পূর্বে লেখক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। লেখক হায়াত মাহমুদ 1939 সালে 2 জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলায় মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার গেন্ডেরিয়ায় বসবাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা শেষে তিনি অবসর জীবনযাপন কাটাচ্ছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। লেখক হায়াত মাহমুদ, উনার আসল নাম মোহাম্মদ মনিরুজ্জামান। হায়াত মাহমুদ ওনার ছদ্মনাম। তো ওনার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, যেমন স্বাগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, বাঙালি বলিয়া লজ্জা নাই, কিশোর বাংলার অভিধান। তো লেখক হায়াত মাহমুদ তিনি গবেষণা এবং প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তার গবেষণা এবং প্রবন্ধ সাহিত্যে তিনি অনেক লেখা লিখে গেছেন। তিনি এখনো জীবিত আছেন।
তার সাহিত্যকর্ম তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। তো আমরা প্রবন্ধটি বিশ্লেষণ করার পূর্বে কিছু টিকা জেনে নিই। শ্রব্য কাব্য মানে যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত। তারপরে দৃশ্যকাব্য, নাটকে দৃশ্যকাব্য বলা হয়েছে যা একসাথে দেখা ও শোনা যায়। তারপর শেক্সপিয়ার, তোমরা জানো, ইংরেজ কবি ও নাট্যকার। একাঙ্কিকা মানে এক অঙ্কের নাটক। তো আমরা আগে পাঠ ঘোষণা করেছি যে আজকের পাঠ সাহিত্যের রূপ রীতি। তো সাহিত্য কি, সাহিত্যিক কি, কিংবা রূপ রীতি মানে কি, এই বিষয়গুলো আমরা আগে একটু ধারণা নিই। সাহিত্যিক যিনি সাহিত্য নিয়ে চর্চা করেন, যিনি সাহিত্য লেখেন, লেখালেখি করেন, ওনাদেরকে আমরা সাহিত্যিক হিসাবে চিনি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তারপরে সাহিত্য, ওই সাহিত্যিক যা তাদের যে লেখা মাধ্যমে প্রকাশ করেন, কবিতা, গল্প, উপন্যাস কিংবা প্রবন্ধ, তাদেরকে আমরা সাহিত্য হিসাবে চিনি। তো সাহিত্যের রূপটা কি? সাহিত্যের রূপ কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, বিভিন্ন এই যে বিভিন্ন রূপ রয়েছে, এগুলি হলো সাহিত্যের রূপ। তো এই সাহিত্যের রূপ, এখন এই রীতিটা কিভাবে হয়? রীতি মানে কি? নিয়ম কানুন। ওই সাহিত্যটা কি নিয়মের উপর, কি কানুনের উপর লেখা হবে, আলোচনা হবে, পর্যালোচনা হবে, পর্যবেক্ষণ হবে। এই যে আলোচনা, এই যে নিয়ম কানুন, এটি হলো রীতি। তো এই সাহিত্যের রূপ রীতি, লেখক এই প্রবন্ধে এই যে সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, প্রত্যেকটা শাখা প্রশাখার যে নিয়ম কানুনগুলো রয়েছে, তিনি তার এই প্রবন্ধের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। তো আজকে আমরা যে মূল বিষয় কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, এগুলি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যেখানেই রয়েছ তোমরা আমার সাথে যুক্ত হও এবং বই, খাতা, কলম নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে ক্লাসটি খুব মনোযোগ সহকারে শোনো। তো আমরা প্রথমেই জানব সাহিত্য কি। সাহিত্যের বিশাল পরিধির একটি বিষয়। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা, আমরা যা পূর্বে আলোচনা করেছি। এখন এই সাহিত্যের যে বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে কবিতা অন্যতম। তো কবিতা বলতে আমরা কি বুঝি? ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার দুটি প্রধান রূপ রয়েছে, যেমন মহাকাব্য ও গীতি কবিতা। তো মহাকাব্য, বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে।
ভারতবর্ষের উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি হলো মহাভারত। তোমরা মহাভারত সম্পর্কে জানো যে যা নেই ভারতে তা নেই ভারতে, মানে যা কিছু ভারতে রয়েছে সব কিছু এই মহাভারতে রয়েছে। তো মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে পদ্যে না লিখে গদ্যে লিখতে হয়। তো আমরা এই কবিতার দুটি রূপ দেখতে পেয়েছি, মহাকাব্য এবং গীতি কবিতা। তো গীতি কবিতা বঙ্কিমচন্দ্রের মতে বক্তার বাবুচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র, যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্যের সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতি প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধা নেই। যদি কবি মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতা আদি নিদর্শন বৈপ্লব পদাবলী। গীতি কবিতার কিছু শ্রেণী বিভাগ রয়েছে, যেমন ভক্তিমূলক, স্বদেশ প্রীতিমূলক, প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। তো ভক্তিমূলক কবিতার মধ্যে যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, তারপর রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। তারপর স্বদেশ প্রীতিমূলক কবিতার মধ্যে বঙ্কিমচন্দ্রের বঙ্গে মাতরম উল্লেখযোগ্য। তো সুখ আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত পড়ে। তাছাড়া বাংলায় আরো দুটি ধারায় রয়েছে কবিতা, যেমন বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে পরিচিত, তৃতীয়জন পল্লী কবি হিসাবে পরিচিত। হ্যাঁ, নজরুলের কবিতায় যা উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ ও সুজন বাদিয়ার গার্ড পূর্বে কেউ রচনা করেন। তো এই হলো প্রবন্ধে আমরা যে কবিতার অংশটুকু ছিল তা নিয়ে আলোচনা করলাম। এরপর যে আমরা নাটক নিয়ে কথা বলবো। তো তোমরা সকলেই নাটকের সাথে পরিচিত। নাটক একটি প্রাচীন সাহিত্য। নাটক সংলাপ প্রধান শিল্পকর্ম। সুখ দুঃখ যুক্ত মানুষের যে চিত্র দর্শক সম্মুখে অভিনয়ের সাহায্যে প্রকাশ করা হয় তাই নাটক। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, কারণ নাটক একটি প্রাচীন সাহিত্য। তবে মনে রাখা দরকার, নাটক সেকালে মুদ্রিত হয়ে, তখন তো ছাপাখানা ছিল না, ঘরে ঘরে পঠিত হতো না, কারণ ওই সময় ছাপাখানা না থাকার কারণে এটা কেউ পড়তো না। এটা নাটকটা সাধারণত দেখতো। হ্যাঁ, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালের পাঠক সমাজ। কারণ সমাজের মাধ্যমে মানে নাটকের যে বিষয়বস্তু সেটা মানুষের মনের মধ্যে ফুটিয়ে তোলা হয়, মানুষের মনের মধ্যে জাগ্রত করা হয়। এখানে কেউ পড়লো কি পড়লো না সেটা বিষয় না। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত হয়ে থাকে, যেমন 1 প্রারম্ভ, 2 প্রবাহ, 3 উৎকর্ষ, 4 গ্রন্থিমোচন, 5 উপসংহার।
কাহিনী, বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে নাটক তিন প্রকার, যেমন ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। আমরা ট্র্যাজেডির ভিতরে দুটি অংশ ক্রিয়াশীল থাকে, যেমন ফ্লোর বা নাটকের আখ্যানভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুসঙ্গীত। গ্রিস দার্শনিক ও সাহিত্যিক বেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন যে রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরস্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম যে মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়িত করে না, মানে কষ্ট দেয় না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপযোগ্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তি যুগের উদ্দেশ্যের সঙ্গে উপায়ে বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে, অশোভন দুর্বলতা হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। তো তৃতীয় যে অংশটা প্রহসন এক ধরনের সামাজিক নকশা, যেখানে সমাজের সমসাময়িক চিত্র তথা প্রতিবাদ কিছুটা হাস্যরসের ছোঁয়ায় অভিনীত হয়, তাই প্রহসন। যেমন বিয়ে পাগলা বুড়ো নাটক। তো নাটকের আরো কিছু শ্রেণী বিন্যাস রয়েছে, যেমন ক্লাসিক্যাল, রোমান্টিক, কাব্যধর্মী, সামাজিক, চক্রান্তমূলক, ঐতিহাসিক, পৌরাণিক, গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সমস্যা প্রধান নাটক ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগের এই দুটি বিভাজন তো রয়েছে। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতেই সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি কিংবা প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে, তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। তো পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষের একই সঙ্গে নাট্যকার অভিনেতা ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তিনি পৌরাণিক নাটক জনা বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। তারপর যোগেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িকগণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীর প্রসাদ বিনোদ উল্লেখযোগ্য। আর তারপরেই আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকের মূল ঘুরিয়ে দেন। রক্তকবরী, ডাকঘর, অপরূপ রতন প্রতীকধর্মী নাটক হিসাবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। তো আমরা সাহিত্যের রূপরীতির যে কয়েকটি অংশ রয়েছে তার মধ্যে কবিতা এবং নাটক নিয়ে আজকে আলোচনা করেছি। আমরা দ্বিতীয় ক্লাসে ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস নিয়ে আলোচনা করব। তো আজকে যে জিনিসটা আমরা জানতে
পেরেছি সেটা হলো সাহিত্য কি, সাহিত্যের রূপ বলতে আমরা কি বুঝি এবং সাহিত্যের রীতি বলতে আমরা কি বুঝি। রীতিটা হলো নিয়ম কানুন, আমি পুনরায় তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। আর রূপটা হলো বিভিন্ন শাখা প্রশাখা, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ। তো এই কবিতা বলতে আমরা কি বুঝি, যে কবিতা যে নিয়মে লেখা হয় সেটাই হলো রীতি, প্রবন্ধ যে নিয়মে লেখা হয় সেটাই হলো রীতি। মানে এই সাহিত্যের যে রূপগুলি রয়েছে, যে নিয়ম কানুন, যে পর্যবেক্ষণ, যে এর মধ্যে লেখা হয় সেটাই হলো রীতি। তো আজকে আমরা যে দুটি অংশ পড়লাম, কবিতা এবং নাটক, এটা তো এই বিষয়টা তোমরা মনোযোগ সহকারে বাড়িতে একটু বই দেখে তোমরা পড়বে এবং আমার এই ক্লাসটাও দেখবে, তাহলে তোমাদের এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো আজকে একটি একক কাজ রয়েছে, তোমরা খাতায় এই কাজটা লিখে রাখো। কবি হায়াত মাহমুদ কবিতা ও গল্প নিয়ে সাহিত্য জীবন শুরু করলেও কি সাহিত্যে খ্যাতি লাভ করে। তো আমরা কিছু মূল্যায়ন করে নিই। কালা পাহাড় কোন ধরনের নাটক? ঐতিহাসিক। মাধবী কঙ্কাল রাজপুত জীবন সন্ধ্যা কার রচনা? রমেশচন্দ্র দত্ত। মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্য? মধ্যযুগে। জনা বুদ্ধদেব কোন ধরনের নাটক? পৌরাণিক। চন্দ্রগুপ্ত শাহজাহান নাটক রচয়িতাকে? দিগেন্দ্র লাল রায়। শেক্সপিয়ার সকল নাটক কিভাবে রচিত? কবিতায়। নীলদর্পণ কার রচনা? দীনবন্ধু মিত্র। গীতিকবিতা আদি নিদর্শন কোনটি? বৈপ্লব কবিতা বলি। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনককে? কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ। তো একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতায় লিখে রাখো। নাটক সমাজের দর্পণ স্বরূপ ব্যাখ্যা করো। তো বন্ধুরা, আজকে আমি যে প্রবন্ধটি আলোচনা করেছি তোমরা মনোযোগ সহকারে নিশ্চয়ই ক্লাসটি উপভোগ করেছ। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।